গুড মর্নিং, শুরু করছি এডুকেশন অনলাইন। সঙ্গে রয়েছে আমাদের পড়ুয়া বন্ধুরা, যারা এই অনলাইন ক্লাসরুমকে ভীষণ ভালোবেসে ফেলেছ। তোমাদের প্রচুর 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 প্রশ্নের উত্তর দিতে যেমন সক্ষম হয়েছে এই অনলাইন ক্লাসরুম, তেমনই একটা মজার জিনিস ভাবো যে প্রত্যেকটা বিষয়ের জন্য কত বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের পরামর্শ তোমরা পেয়েছো, তাদের কাছ থেকে বিভিন্ন রকম সাজেশনস পেয়েছো, আর সেটা তোমাদেরকে কতটা সাহায্য করেছে। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর ভূগোল নিয়ে, বা বলা ভালো ক্লাস 9-এর ভূগোলের তৃতীয় অধ্যায় নিয়ে হবে আলোচনা। এবং তার জন্য কিন্তু আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বালিগঞ্জ মোহিনীমোহন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ম্যাম ডক্টর সুচন্দ্রা পাল। অনেক ওয়েলকাম আপনাকে ম্যাম অনুষ্ঠানে। ম্যাম তো আগেও এসেছেন এবং তোমরা ম্যামের ক্লাস করেছো, ম্যাম তোমাদেরকে পড়িয়েছেন। আজকে তো ম্যাম তৃতীয় অধ্যায়, তাই তো? তৃতীয় অধ্যায় পড়াবো। আচ্ছা, শুরু করি। নিশ্চয়ই নিশ্চয়ই। তোমাদের আগের দিন নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রথম অধ্যায় পড়িয়েছিলাম, আজকে তৃতীয় অধ্যায় পড়াই। তৃতীয় অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো পৃথিবীর কোনো স্থানের অবস্থান নির্ণয়। এটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। এখন আমরা পৃথিবীর কোথায় থাকি? পৃথিবীতে থাকি এটুকু সবাই জানি, পৃথিবী কি একটা গ্রহ। পৃথিবীর কোথায় থাকি, কোন জায়গায় আমরা অবস্থান করছি, সেটা জানার জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে। তোমরা সবাই পৃথিবীর একটা ছোট আকৃতি দেখেছো, যেটাকে কথ্য ভাষায় গ্লোব বলে, বা ইংরেজিতে তাকে গ্লোব বলে। এই গ্লোবের উপর দিকে এবং নিচের দিকে দুটো অংশ বেরিয়ে থাকে, যেটা আমাদের পৃথিবীর অক্ষকে নির্ধারণ করে। এই যে অক্ষ, যার উপর পৃথিবী আবর্তন করছে, সেই অক্ষের একদম উপরের অংশকে সুমেরু বলে এবং নিচের অংশকে কুমেরু বলে। এই দুটো স্থান থেকে ঠিক মাঝখান বরাবর পৃথিবীর মাঝখানটায় একটা রেখা কল্পনা করি আমরা। এই রেখাটাকে নিরক্ষরেখা বা বিষুব রেখা বলে। আমরা জানি, সবাই জানি, তোমরাও জানো, পৃথিবীর আকৃতি গোল হলেও তার মাঝখানটা অনেকটা ফোলা বা স্ফীত। এই স্ফীত হওয়ার কারণে এই যে মাঝখান বরাবর আমরা যে রেখাটাকে কল্পনা করি, যেটাকে বিষুব রেখা বা নিরক্ষরেখা বলে, তার আকার বা পরিধিও সবচেয়ে বড়। এই যে নিরক্ষরেখা থেকে উত্তর দিকে, এই নিরক্ষরেখা পৃথিবীকে সমান দুটো ভাগে ভাগ করেছে। উত্তর দিকের অংশকে উত্তর গোলার্ধ বলে এবং দক্ষিণ দিকের অংশকে দক্ষিণ গোলার্ধ বলে। এখন এই উত্তর গোলার্ধ বা দক্ষিণ গোলার্ধে কোনো স্থানের অবস্থান নির্ণয় করতে গেলে সেখানকার অক্ষাংশ জানা প্রয়োজন, বা ভালোভাবে বলতে গেলে কৌণিক পরিমাপ জানা প্রয়োজন। কৌণিক পরিমাপ কি? কোণ, যে কোনো কোণের মাপ, তাকে আমরা কৌণিক পরিমাপ বলি। যেহেতু আমাদের পৃথিবী গোল, তাই পৃথিবীর কৌণিক মাপ 360 ডিগ্রি, পুরো পৃথিবী। সেখানে পৃথিবীর উপরে ভূপৃষ্ঠে অবস্থিত কোনো একটা স্থানের যদি কৌণিক পরিমাপ মাপতে হয়, তাহলে পৃথিবীর কেন্দ্র, সেখান থেকে নিরক্ষরেখা অবধি যে সরলরেখা টানা হয়, সেই সরলরেখার সঙ্গে আমরা যে কেন্দ্রের বা যে কেন্দ্রবিন্দু বা যে অবস্থান জানতে চাইছি, সেই বিন্দুটি থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত একটি সরলরেখা টানলে, এই সরলরেখা নিরক্ষরেখা থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যে সরলরেখা টানা আমরা কল্পনা করে থাকি, এই দুটো রেখার মধ্যে যে কোণ উৎপন্ন করে, সেই কোণের মাপটাকে কৌণিক দূরত্ব বলে ওই স্থানের। এই কৌণিক দূরত্বকে আমরা অক্ষাংশ বলি। এটা অক্ষাংশ উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে আমরা নির্ণয় করতে পারি। এই যে অক্ষাংশ, এই অক্ষাংশ সাধারণত ডিগ্রিতে পরিমাপ করা হয়। পৃথিবীর কৌণিক মাপ 360 ডিগ্রি, সেই ভিত্তিতে আমরা যে কোনো পৃথিবী পৃষ্ঠে যে কোনো স্থানের অক্ষাংশ ডিগ্রিতে পরিমাপ করে থাকি। এই যে কৌণিক মাপ বা অক্ষাংশ বললাম, সেই অক্ষাংশ পৃথিবী পৃষ্ঠের অনেকগুলো স্থানে একই রকম হতে পারে। একই অক্ষাংশযুক্ত স্থানগুলোকে যখন আমরা কোনো কাল্পনিক রেখা দ্বারা যোগ করি, তাকে আমরা অক্ষরেখা বলি। তাহলে অক্ষাংশ আর অক্ষরেখার মধ্যে কিছু পার্থক্য আছে। অক্ষাংশ হলো কোনো স্থানের কৌণিক মাপ বা কৌণিক পরিমাপ, আর অক্ষরেখা হলো একই অক্ষাংশ বিশিষ্ট সমস্ত জায়গাগুলোকে যখন কোনো কাল্পনিক রেখা দ্বারা আমরা যোগ করি, তাকে আমরা অক্ষরেখা বলি। এই যে অক্ষরেখা, সেগুলো উত্তর গোলার্ধে
নিরক্ষরেখার সমান্তরালে বিস্তৃত আছে, আবার দক্ষিণ গোলার্ধেও নিরক্ষরেখার সমান্তরালে বিস্তৃত আছে। তাহলে এই যে অক্ষরেখাগুলো সেগুলো নিরক্ষরেখার মতোই পূর্ণবৃত্ত। যেমন নিরক্ষরেখা একটি পূর্ণবৃত্ত, সেরকম এই অক্ষরেখাগুলোও পূর্ণবৃত্ত। এই নিরক্ষরেখা থেকে অক্ষরেখাগুলোর মধ্যে দূরত্ব সব জায়গায় মোটামুটিভাবে সমান থাকে, অর্থাৎ নিরক্ষরেখার সমান্তরালে এই অক্ষরেখাগুলো আমরা কল্পনা করে থাকি। এই অক্ষরেখাগুলো নিরক্ষরেখা থেকে উত্তর দিকে 89টা এবং দক্ষিণ দিকে 89টি অক্ষরেখা আমরা কল্পনা করে থাকি। এই যে অক্ষরেখাগুলো সেগুলির পরিধি কিন্তু সমান নয়। নিরক্ষরেখা যেহেতু পৃথিবীর মাঝখান বরাবর বিস্তৃত, তাই নিরক্ষরেখার পরিধি সবচেয়ে বড়, এবং নিরক্ষরেখা থেকে যত উত্তরে বা যত দক্ষিণে যাওয়া যাবে তত এই অক্ষরেখাগুলো পরিধি আস্তে আস্তে কমতে থাকবে। কমতে কমতে সুমেরু বিন্দুতে আর কুমেরু বিন্দুতে সেই অক্ষরেখাগুলো একটা বিন্দুতে পরিণত হবে, তখন তার আর কোনো পরিধি থাকবে না। এই যে অক্ষরেখাগুলো এক্ষুনি বললাম পৃথিবীর নিরক্ষরেখার উত্তর দিকে এবং দক্ষিণ দিকে আমরা কল্পনা করে থাকি। কেন কল্পনা করে থাকি? এই রেখাগুলো পৃথিবীর উপর কোথাও চক দিয়ে বা কিছু দিয়ে টানা নেই, এগুলোকে আমরা কাল্পনিক রেখা বলি। এগুলোকে আমরা কল্পনা করে থাকি আমাদের বিভিন্ন সুবিধার জন্য। এই যে অক্ষরেখাগুলো পৃথিবীর উপরে কল্পনা করে থাকি, সেখানে সূর্যের আলো বিভিন্ন সময় বিভিন্নভাবে পড়ে। যেহেতু নিরক্ষরেখা পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে বিস্তৃত, তাই নিরক্ষরেখার উপর প্রায় সারা বছরই সূর্য লম্বভাবে কিরণ দেয়। কিন্তু এরপর থেকে যত উত্তর গোলার্ধে বা যত দক্ষিণ গোলার্ধে যাওয়া যাবে তত এই রেখাগুলোর উপর সূর্যের পতন কোণের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে, মানে সূর্যরশ্মি তির্যকভাবে পড়তে থাকবে। এর উপর ভিত্তি করে আমরা সমগ্র পৃথিবীকে কতগুলো তাপমণ্ডলে ভাগ করে থাকি। তোমরা সবাই জানো যে আমাদের পৃথিবীর নিজস্ব কোনো আলো বা তাপ নেই। আমরা সম্পূর্ণ আলো বা তাপটা পেয়ে থাকি সূর্য থেকে। আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র সূর্য থেকে আমরা সবটুকু আলো আর তাপ পেয়ে থাকি। তাই এই সূর্যরশ্মি পৃথিবী পৃষ্ঠে যেখানে যেমনভাবে পড়ে সেই অংশ সেরকমভাবে উষ্ণতা পায় এবং আলো পেয়ে থাকে। তাহলে নিরক্ষরেখায় যদি সূর্য সারা বছর প্রায় লম্বভাবে কিরণ দেয়, তাহলে নিরক্ষীয় অঞ্চলে তাপ সবচেয়ে বেশি থাকবে, এবং আস্তে আস্তে নিরক্ষরেখা থেকে যত উত্তর দিকে যাওয়া যাবে বা যত দক্ষিণ দিকে যাওয়া যাবে তত এই তাপের পরিমাণ কমতে থাকবে। কেন কমতে থাকবে? যেহেতু সূর্যরশ্মি নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণ দিকে তির্যকভাবে পড়তে শুরু করে। এই তাপের উপর ভিত্তি করে সমগ্র পৃথিবীকে আমরা কতগুলো তাপ মণ্ডলে ভাগ করে থাকি। মণ্ডল মানে হচ্ছে গোলাকার অংশ। পৃথিবী যেহেতু গোলাকার, তাই পৃথিবীর এই তাপের অঞ্চলগুলোকে আমরা তাপ মণ্ডল নাম দিয়ে থাকি। তাহলে নিরক্ষরেখায় বললাম সারা বছর তাপ বেশি থাকে, তাই নিরক্ষীয় অঞ্চলটা হলো উষ্ণ অঞ্চল। এই নিরক্ষীয় অঞ্চলের এই উষ্ণ তাপমণ্ডলটা বা এই উষ্ণ তাপমণ্ডলটা 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি উত্তর কর্কটক্রান্তি রেখা আর 23.5 ডিগ্রি দক্ষিণ মকরক্রান্তি রেখার মধ্যে সীমাবদ্ধ থাকে। আমি একটু দেখিয়ে দিই। এই যদি আমাদের পৃথিবী হয়, এটা হলো নিরক্ষরেখা। নিরক্ষরেখার উত্তর দিকে 23.5 ডিগ্রি উত্তর কর্কটক্রান্তি রেখা, নিরক্ষরেখার দক্ষিণ দিকে 23.5 ডিগ্রি দক্ষিণ মকরক্রান্তি রেখা। এই যে সূর্য যখন কিরণ দেয়, সূর্যের প্রায় সারা বছর ধরে লম্বভাবে কিরণ দেয়, সেটা এই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে। এই অঞ্চলটাকে তাই উষ্ণমণ্ডল বলে। এই 23.5 ডিগ্রি উত্তর কর্কটক্রান্তি রেখা এবং 23.5 ডিগ্রি দক্ষিণ মকরক্রান্তি রেখার পরবর্তীতে উত্তর দিকে বা দক্ষিণ দিকে সূর্য কোনো বছরের কোনো দিনই লম্বভাবে কিরণ দেয় না। এরপরে আছে 66.5 ডিগ্রি উত্তর সুমেরু বৃত্তীয় রেখা আর 66.5 ডিগ্রি দক্ষিণ কুমেরু বৃত্তরেখা। এই অঞ্চলটায় সূর্য লম্বভাবে কিরণ দেয় না ঠিকই, কিন্তু খুব তির্যকভাবেও কিরণ দেয় না। এই জায়গাটাতে সূর্যরশ্মি মোটামুটিভাবে পড়ে বলে এখানটায় নাতিশীতোষ্ণ মণ্ডল বিরাজ করে।
তাহলে আমরা দুটো মণ্ডল পেলাম, একটা হলো উষ্ণমণ্ডল, একটা হলো নাতিশীতোষ্ণ মণ্ডল। এই নাতিশীতোষ্ণ মণ্ডলের পরে অর্থাৎ 66.5 ডিগ্রি উত্তর সুমেরু বৃত্তীয় রেখা এবং 66.5 ডিগ্রি দক্ষিণ কুমেরু বৃত্তীয় রেখা, এই দুটো রেখার উত্তরে এবং দক্ষিণে সূর্য অত্যন্ত তির্যকভাবে পড়ে। এই 66.5 ডিগ্রি উত্তর সুমেরু বৃত্তীয় রেখা থেকে এই উত্তর মেরু পর্যন্ত এই উত্তর মেরু পর্যন্ত পেনটা ধরা কিছুটা গন্ডগোল হচ্ছে। আচ্ছা, উত্তর মেরু পর্যন্ত সূর্য অত্যন্ত তির্যকভাবে পড়ার জন্য এখানে উষ্ণতা ভীষণ কম থাকে এবং সেরকমভাবে এই 66.5 ডিগ্রি উত্তর 66.5 ডিগ্রি দক্ষিণ কুমেরু বৃত্তীয় রেখা থেকে দক্ষিণ মেরু পর্যন্ত এই অঞ্চলটাতে সূর্য অত্যন্ত তির্যকভাবে কিরণ দেওয়ার জন্য এই দুটো অঞ্চলে, মেরু অঞ্চলে প্রচণ্ড ঠান্ডা থাকে। এই দুটো অংশকে আমরা তাপমণ্ডল হিসাবে হিমমণ্ডল বলে থাকি। তাহলে আমাদের পৃথিবীর ঠিক মাঝখান বরাবর আছে উষ্ণমণ্ডল, তারপরে হলো নাতিশীতোষ্ণ মণ্ডল, আর তারপরে তার উত্তরে বা তার দক্ষিণে আছে হিমমণ্ডল। এই আমরা সাধারণভাবে 5টা 1 2 3 4 5টা তাপমণ্ডল পেয়ে থাকি। এটা সম্পূর্ণভাবেই অক্ষরেখার উপর নির্ভরশীল। এই যে অক্ষরেখার উপর নির্ভর করে আমরা পৃথিবীকে 5টা তাপমণ্ডলে ভাগ করি, সেটা তাপমণ্ডলগুলো বিভক্ত হয় সাধারণত কিছু অক্ষরেখার, পার্টিকুলারলি নির্দিষ্ট কিছু অক্ষরেখার উপর ভিত্তি করে। সেটা হলো 0 ডিগ্রি নিরক্ষরেখা বা বিষুবরেখা, 23.5 ডিগ্রি উত্তর কর্কট ক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি দক্ষিণ মকর ক্রান্তি রেখা, 66.5 ডিগ্রি উত্তর সুমেরু বৃত্তীয় রেখা, 66.5 ডিগ্রি দক্ষিণ কুমেরু বৃত্তীয় রেখা, আর 90 ডিগ্রি উত্তর মেরু অঞ্চল, আর দক্ষিণ মেরুতে হচ্ছে 90 ডিগ্রি দক্ষিণ। তাহলে এটা হলো আমাদের তাপমণ্ডলের বিবরণ এবং এটা তাপমণ্ডলের একটা চিত্র। পৃথিবীর তাপমণ্ডল সম্পর্কে আলোচনা করতে গেলে এই চিত্রটা দেওয়া কিন্তু একেবারে ভীষণ জরুরি। এই চিত্রটা ছাড়া এই প্রশ্নের উত্তর কিন্তু সম্পূর্ণ নয়। এরপর আসি দ্রাঘিমা রেখায়। অক্ষরেখাগুলো একটু আগেই বললাম প্রত্যেকটা একটা পূর্ণবৃত্ত, অর্থাৎ একটা গোল রেখা। এবার আসি আমরা দ্রাঘিমা রেখায়, যেগুলো আমরা পড়ব এই গোল নয়, এরকম অক্ষরেখার মতো গোল নয়, সেগুলো হলো অর্ধবৃত্ত রেখা। সুমেরু বিন্দু উত্তরে সুমেরু বিন্দু আর দক্ষিণে কুমেরু বিন্দু। পৃথিবীর এই উত্তরে সুমেরু বিন্দু এবং দক্ষিণে কুমেরু বিন্দুকে যোগ করে কতগুলো অর্ধবৃত্তাকার রেখা আমরা পৃথিবীর উপর কল্পনা করে থাকি। এই রেখাগুলোকে আমরা দ্রাঘিমা রেখা বলে থাকি। এই রেখাগুলোর ঠিক মাঝখান বরাবর একদম সুমেরু বিন্দু থেকে কুমেরু বিন্দু পর্যন্ত যে সরল রেখাটা আছে, সেই রেখাটাকে আমরা মূল মধ্যরেখা বলে থাকি। এই মূল মধ্যরেখার পূর্ব দিকে এবং মূল মধ্যরেখার পশ্চিম দিকে এই দ্রাঘিমা রেখাগুলো বিস্তৃত। মূল মধ্যরেখা পৃথিবীর ঠিক মাঝখান বরাবর বিস্তৃত হওয়ায় এর পূর্ব দিকের অংশটাকে আমরা পূর্ব গোলার্ধ আর পশ্চিম দিকের অংশটাকে আমরা পশ্চিম গোলার্ধ বলে থাকি।
এই যে দ্রাঘিমা রেখা সেটা কিভাবে আমরা কল্পনা করে থাকি, সেটা হচ্ছে পৃথিবীর পূর্ব বা পশ্চিমের কোনো অংশের যদি অবস্থান নির্ণয় করতে হয় তাহলে সেখানকার কৌণিক পরিমাপ জানতে হয় আমাদের। ঠিক যেভাবে আমরা অক্ষাংশ নির্ণয় করেছি পৃথিবীর নিরক্ষরেখা থেকে উত্তর দিকে বা দক্ষিণ দিকের কোনো অংশের অবস্থান নির্ণয় করার জন্য যেমন অক্ষাংশের প্রয়োজন, ঠিক সেরকমভাবে মূল মধ্যরেখার পূর্ব দিকে বা পশ্চিম দিকের পৃথিবীর কোনো স্থানের অবস্থান নির্ণয় করার জন্য আমাদের দ্রাঘিমার প্রয়োজন। তাহলে দ্রাঘিমা কি? নিরক্ষীয় তলে পৃথিবীর কেন্দ্র থেকে নিরক্ষরেখা পর্যন্ত যে সরলরেখা, সেই সরলরেখার পৃথিবীর কেন্দ্র পর্যন্ত, কেন্দ্র অতিক্রম করে পৃথিবীর অপর পার্শ্ব পর্যন্ত যায়, ঠিক সেরকমভাবে মূল মধ্যরেখা উত্তরে সুমেরু বিন্দু থেকে কেন্দ্র স্পর্শ করে দক্ষিণে কুমেরু পর্যন্ত বিস্তৃত। এই যে মূল মধ্যরেখা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত বিস্তৃত যে সরলরেখা, আর যে পৃথিবীর পূর্ব বা পশ্চিম দিকের কোনো অংশে যেই স্থানের আমরা অবস্থান নির্ণয় করতে যাব, সেই স্থানের বা সেই বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যদি আমরা একটা সরলরেখা টানি, এই দুটো রেখার মধ্যে যে কৌণিক পরিমাপ সেটা হলো দ্রাঘিমা, তাকে আমরা দ্রাঘিমা বলি। এবং একই দ্রাঘিমাযুক্ত বিভিন্ন স্থানকে যদি আমরা কোনো কাল্পনিক রেখা দ্বারা যোগ করি তাহলে আমরা দ্রাঘিমা রেখা পাবো। তাহলে অক্ষরেখা দ্রাঘিমা রেখার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কি? অক্ষরেখা পূর্ণবৃত্ত, দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত। অক্ষরেখাগুলো নিরক্ষরেখার উত্তরে বা দক্ষিণে বিস্তৃত, দ্রাঘিমা রেখাগুলো মূল মধ্যরেখার পূর্বে বা পশ্চিমে বিস্তৃত। এই যে দ্রাঘিমা রেখা পড়ছি, দ্রাঘিমা রেখা পড়তে পড়তে আরও একটা জিনিস তোমাদেরকে একটু বলি। তোমরা সবাই জানো যে আমাদের পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে নিজের অক্ষের চারিদিকে আবর্তন করে। এই পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করার জন্য পূর্ব গোলার্ধে বা পূর্ব দিকের অংশের পৃথিবীর মানুষ আগে সূর্যকে দেখতে পায়, মানে সেখানে সময় এগিয়ে থাকে, আর পশ্চিম দিকের মানুষ পরে বা দেরিতে সূর্যকে দেখতে পায়, তাদের স্থানীয় সময় পিছিয়ে থাকে। তাহলে দ্রাঘিমা রেখায় একটা দ্রাঘিমা রেখায় একই সময় সূর্যোদয় সূর্যাস্ত হয়, তাই সেখানে স্থানীয় সময় এক থাকে। কিন্তু জলবায়ুর পরিবর্তন বা দিন রাত্রির হ্রাস বৃদ্ধি একই রকমভাবে প্রত্যেকটা দ্রাঘিমা রেখায় হয় না। এই দ্রাঘিমা রেখা একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের পৃথিবীর স্থানীয় সময় বা পৃথিবীর সময় নির্ধারণ করতে কাজে লাগে। এই যে দ্রাঘিমা রেখা বললাম, সেই দ্রাঘিমা রেখাগুলো মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে 1 ডিগ্রি অন্তর 179টি রেখা আছে, টানা কল্পনা করা আছে, এবং মূল মধ্যরেখার পশ্চিম দিকে 1 ডিগ্রি অন্তর 179টি দ্রাঘিমা রেখা কল্পনা করা আছে। যেহেতু আমাদের পৃথিবী গোল, তাই 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা এবং 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা একত্রে মিলিত হয়ে একটাই রেখা তৈরি করে, যেটা একটা অর্ধবৃত্ত। এই যে 180 ডিগ্রি পূর্ব পশ্চিম দ্রাঘিমা মিলে একটা অর্ধবৃত্ত তৈরি করলো, এবং তার বিপরীত দিকে উল্টো দিকেই আছে 0 ডিগ্রি মানের মূল মধ্যরেখা। এই দুটো অর্ধবৃত্ত মিলে একটা পূর্ণবৃত্ত তৈরি করে। এই পূর্ণবৃত্ত পৃথিবীকে অর্ধেক অংশে ভাগ করে, যার পূর্ব দিকের অংশটাকে আমরা পূর্ব গোলার্ধ বলি এবং পশ্চিম দিকের অংশটাকে আমরা পশ্চিম গোলার্ধ বলি। এই দ্রাঘিমা রেখার যেহেতু উত্তর থেকে দক্ষিণ দিকে অর্ধবৃত্তাকারে বিস্তৃত, তাই মূল মধ্যরেখা থেকে এই দ্রাঘিমা রেখাগুলোর ব্যবধান সব জায়গায় সমান থাকে না। সুমেরু বিন্দু এবং কুমেরু বিন্দুতে প্রত্যেকটা দ্রাঘিমা রেখার মধ্যের ব্যবধান আস্তে আস্তে কমতে থাকে, এবং নিরক্ষরেখার কাছে নিরক্ষীয় অঞ্চলে এই ব্যবধান আস্তে আস্তে বাড়তে থাকে। এই যে দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখা পড়লাম, এই দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখার সংযোগ স্থান, সেই সংযোগ স্থলটা দেখে আমরা সেই স্থানের কোনো একটা নির্দিষ্ট স্থানের অবস্থান আমরা নির্ণয় করতে পারি। এবার আসি দ্রাঘিমার সময়ের সম্পর্কে। কীরকম? এই যে একটু আগে বললাম যে যেহেতু আমাদের পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে নিজের অক্ষের চারিদিকে, তাই পূর্ব দিকে সময় এগিয়ে থাকে, পশ্চিম দিকে সময় পিছিয়ে থাকে। পৃথিবীর কৌণিক পরিমাণ 360 ডিগ্রি। তোমরা জানো, আমি একটু আগে বললাম 360 ডিগ্রি পৃথিবীর কৌণিক পরিমাণ, এবং এই পৃথিবী নিজ অক্ষের চারিদিকে একবার সম্পূর্ণভাবে 360 ডিগ্রি ঘুরতে সময় লাগে প্রায় 24 ঘন্টা।
তাহলে যদি 360 ডিগ্রিকে আমরা 24 ঘন্টা দিয়ে ভাগ করি তাহলে দাঁড়ায় হচ্ছে 15 ডিগ্রি। তার মানে 1 ঘন্টায় পৃথিবী 15 ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করে। তাহলে 1 ঘন্টায় যদি 15 ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করে তাহলে একে যদি আমরা উল্টে নিই আমাদের গণনার সুবিধার্থে, তাহলে হয় 1 ঘন্টায় অতিক্রম করে 15 ডিগ্রি। ঠিক সেরকমভাবে 1 মিনিটে অতিক্রম করে 4 সেকেন্ড। আর এই যে দ্রাঘিমাগুলো 1 ডিগ্রি অন্তর অন্তর আমরা কল্পনা করে থাকি, সেই 1 ডিগ্রি অন্তর অন্তর দ্রাঘিমা রেখা পূর্ব দিকে সময় এগিয়ে থাকে এবং পশ্চিম দিকে সময় পিছিয়ে থাকে। এই যে 15 ডিগ্রি দ্রাঘিমার ব্যবধান হয় 1 ঘন্টায়, সেই অনুযায়ী পূর্ব দিকে স্থানীয় সময় বেশি থাকে, পশ্চিম দিকে স্থানীয় সময় কম থাকে, তোমাদের আগেই বললাম। কিন্তু একটা মজার জিনিস দেখো, কোনো একটা দেশে অনেকগুলো দ্রাঘিমা রেখা বিস্তৃত থাকে, কিন্তু একটা দ্রাঘিমার ক্ষেত্রেই সেখানকার স্থানীয় সময় নির্ধারিত হওয়ার কথা। কারণ যে কোনো দ্রাঘিমা রেখার একেবারে মাথার উপর অর্থাৎ 90 ডিগ্রি কোণে যখন সূর্য থাকে তখন সেখানে বেলা 12টা বাজে। সেইভাবে সেই দ্রাঘিমা রেখায় অবস্থিত স্থানগুলোর স্থানীয় সময় নির্ধারিত হয়। কিন্তু একটা দেশের ক্ষেত্রে ধরো কথায় করে বলছি 5টা দ্রাঘিমা রেখা বিস্তৃত, তাহলে 5টা দ্রাঘিমা রেখার মাথার উপরেই এক সময় সূর্য আসবে, তাহলে 5 বার সেখানে বেলা 12টা বাজবে। কিন্তু সেইভাবে তো কোনো দেশের প্রশাসনিক কাজ বলো, অন্যান্য সমস্ত কাজ, সেগুলোকে ঠিকঠাকভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় না। তাই কি করা হয়, একটা দেশের ঠিক মাঝখান বরাবর যে দ্রাঘিমা রেখাটা বিস্তৃত, সেই দ্রাঘিমা রেখার ওপরে যখন সূর্য লম্বভাবে রশ্মি কিরণ দেয়, সেই দ্রাঘিমা রেখায় তখন বেলা 12টা বাজে। সঙ্গে সঙ্গে সারা দেশেই সেই দেশটার সমগ্র দেশের ক্ষেত্রেই তখন বেলা 12টা বাজে। অর্থাৎ ওই দ্রাঘিমা রেখার স্থানীয় সময় অনুযায়ী সারা দেশের স্থানীয় সময় নির্ধারিত হয়। আমাদের ভারতের ক্ষেত্রে ভারতের ঠিক প্রায় মাঝখান বরাবর এলাহাবাদের উপর দিয়ে 82 ডিগ্রি 30 মিনিট যে দ্রাঘিমা রেখাটা গেছে, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব যে দ্রাঘিমা রেখা গেছে, সেই দ্রাঘিমা রেখার ওপর যখন সূর্য লম্বভাবে কিরণ দেয়, সেই অনুযায়ী আমাদের সারা দেশে বেলা 12টা বাজে, বা ওই দ্রাঘিমা রেখা অনুযায়ী আমাদের সারা দেশের প্রমাণ সময় নির্ধারিত হয়। ওই দ্রাঘিমাটাকে সেই জন্য আমাদের দেশের ক্ষেত্রে প্রমাণ দ্রাঘিমা বলে। ঠিক সেরকমভাবে সারা পৃথিবীতে তো এরকম প্রচুর দেশ আছে, অনেক দেশ আছে, তাহলে প্রত্যেকটা দেশের ক্ষেত্রে এক এক রকমভাবে স্থানীয় সময় নির্ধারিত হবে, এক এক রকমভাবে প্রমাণ সময় নির্ধারিত হবে। সেক্ষেত্রে সমগ্র পৃথিবীর ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় ধরার জন্য আমরা মূল মধ্যরেখাকে ধরে থাকি। সাধারণত ধরা হয় গ্রিনিচ শহরে ক্রনোমিটার নামক একটা ঘড়ি আছে, সেই ঘড়িতে যখন বেলা 12টা বাজে তখন ধরা হয় সারা পৃথিবীতেই সেই অনুযায়ী বেলা 12টা বাজবে, অর্থাৎ সেটাকে গ্রিনিচের প্রমাণ সময় বা সারা পৃথিবীর প্রমাণ সময় বলা হয়। এটাকে গ্রিনিচ মিন টাইম বা সংক্ষিপ্তভাবে যাকে জিএমটি বলে। এই যে জিএমটি তার থেকে বা গ্রিনিচ থেকে আমরা পূর্ব দিকে আছি, পূর্ব গোলার্ধে আছি বলে আমাদের স্থানীয় সময় কিছুটা এগিয়ে থাকে। তাই আমাদের স্থানীয় সময় গ্রিনিচের থেকে প্রায় 5.5 ঘন্টা এগিয়ে থাকে, কারণ আমরা পূর্ব গোলার্ধে আছি। আর যারা পশ্চিম গোলার্ধে আছে তাদের স্থানীয় সময় অনেকটাই পিছিয়ে থাকে। এখন এরপরে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের বলবো, সেটা হলো প্রতিপাদ্য স্থান। প্রতিপাদ্য স্থান কি? ধরো এই হচ্ছে আমাদের পৃথিবীর একটা স্থান, ধরো এটা এ স্থান, এটা হলো পৃথিবীর কেন্দ্র। এই এ স্থান থেকে পৃথিবীর কেন্দ্র অতিক্রম করে যদি একটা সরলরেখা টানি, সেটা পৃথিবীর অপর প্রান্তে যে স্থানে গিয়ে পৌঁছায়, সেটাকে যদি আমি এ ড্যাশ ধরি, তাহলে এ স্থানের প্রতিপাদ্য স্থান হলো এ ড্যাশ। অর্থাৎ এক্ষেত্রে গোলার্ধ পরিবর্তিত হয়ে যাচ্ছে। যদি উত্তর গোলার্ধে কোনো স্থান দেওয়া হয়, তার প্রতিপাদ্য স্থান হবে দক্ষিণ গোলার্ধে, কিন্তু ওই স্থানটির অক্ষাংশ একই থাকবে। অর্থাৎ যদি আমি কলকাতার ক্ষেত্রে ধরি, বা আমাদের কলকাতার ক্ষেত্রেই ধরলাম, কলকাতার অক্ষাংশ হলো 88 ডিগ্রি 30 মিনিট, দ্রাঘিমা হলো 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, আর অক্ষাংশ হলো 22 ডিগ্রি 30 মিনিট উত্তর। এই যে 22 ডিগ্রি 30 মিনিট উত্তর
কলকাতার অক্ষাংশ তার প্রতিবাদ স্থান হবে 22°30' দক্ষিণ, অর্থাৎ সেটা দক্ষিণ গোলার্ধে অবস্থিত হবে। এই যে সরলরেখাটা টানলাম যেটা পৃথিবীর কেন্দ্র অতিক্রম করে যায়, এই সরলরেখাটা পৃথিবীপৃষ্ঠের উপর যে দুটি স্থানকে স্পর্শ করলো তাদের মধ্যে দ্রাঘিমাংশগত ব্যবধান হবে 180°। তাহলে আমাদের কলকাতার দ্রাঘিমা যদি 88°30' পূর্ব হয়, তাহলে কলকাতার প্রতিবাদ স্থানের দ্রাঘিমা হবে 180° বিয়োগ 88°30', যেটা হবে সেটা। আর এই দুটো স্থানের মধ্যে স্থানীয় সময়ের ব্যবধান হয় 12 ঘন্টা। এবার এরপরে আরেকটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বলবো, সেটা হলো আন্তর্জাতিক তারিখ রেখা। কি হয়, আমরা একটু আগেই আলোচনা করেছি যে 0° মানে যে মূল মধ্যরেখা আছে, যেটা সুমেরু বিন্দু থেকে কুমেরু বিন্দু পর্যন্ত আছে, যেটা অর্ধবৃত্তাকার, সেই যে মূল মধ্যরেখা এবং তার ঠিক বিপরীত দিকে আছে 180° দ্রাঘিমা রেখা। এই দুটো দ্রাঘিমা রেখা মিলে একটা পূর্ণ বৃত্ত তৈরি করে। কিন্তু তোমরা এটা জানো যে পূর্ব দিকে যত যাওয়া যায়, মূল মধ্যরেখা থেকে যত পূর্ব দিকে যাওয়া যায়, সময় তত বাড়তে থাকে বা স্থানীয় সময় তত এগিয়ে থাকে, আর পশ্চিম দিকে স্থানীয় সময় তত পিছিয়ে থাকে। তাহলে এইভাবে যদি পূর্ব দিকে ধরো এটা মূল মধ্যরেখা, এখান থেকে যদি পূর্ব দিকে যাওয়া যায় তাহলে স্থানীয় সময় এগিয়ে থাকবে, আর পশ্চিম দিকে যত যাওয়া যাবে স্থানীয় সময় তত পিছিয়ে থাকবে। কিন্তু এইভাবে ঘুরতে ঘুরতে একটা সময় এসে এই রেখার অর্ধবৃত্ত রেখার বিপরীত দিকেই আছে 180° দ্রাঘিমা রেখা। সেই রেখায় গিয়ে এইখানে স্থানীয় সময় বেশি থাকবে, এই দিক থেকে গেলে এখানে স্থানীয় সময় কম থাকবে। তাহলে এইখানে গিয়ে তখন একটা বিরাট গণ্ডগোলের সৃষ্টি হয়। এই গণ্ডগোলটা দূর করার জন্য ওই যে 180° দ্রাঘিমা রেখা, সেই 180° দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা নাম দেওয়া হয়েছে। এবং এই আন্তর্জাতিক তারিখ রেখাটা সাধারণভাবে জলভাগের উপর দিয়ে বিস্তৃত করা হয়েছে, কল্পনা করা হয়েছে। কারণ যে সেটা যদি স্থলভাগের উপর দিয়ে বিস্তৃত হতো, তাহলে স্থলভাগের যে অংশের উপর দিয়ে ওই রেখাটা বিস্তৃত, তার পশ্চিম দিকের অংশে স্থানীয় সময় কম বা আগের দিন, আর পূর্ব দিকের অংশে স্থানীয় সময় বেশি অর্থাৎ পরের দিন। তাহলে একটা বিরাট গণ্ডগোলের সৃষ্টি হয়। সেই কারণে এই যে 180° দ্রাঘিমা রেখা, এটাকে আমরা আন্তর্জাতিক তারিখ রেখা নাম দিয়েছি। এবং এটাকে প্রায় সম্পূর্ণটাই জলভাগের উপর দিয়ে বিস্তৃত করার জন্য কোথাও কোথাও একটু বাঁকাতে হয়েছে, যেমন সাইবেরিয়ার কিছু অংশে, অ্যালুসিয়ান দ্বীপে, ফিজি দ্বীপে, এই সমস্ত জায়গায় কিছুটা বাঁকাতে হয়েছে স্থলভাগ থাকার জন্য। এবার এই যে পূর্ব গোলার্ধে যেতে যেতে আস্তে আস্তে ওই স্থানীয় সময় বাড়তে বাড়তে গিয়ে 180° দ্রাঘিমা রেখার ওখানে গিয়ে স্থানীয় সময় বেশি হয়, এবং সেটা বেশি হয় প্রায় 12 ঘন্টা। ঠিক সেরকমভাবে পশ্চিম গোলার্ধে যখন পশ্চিম দিক থেকে যেতে যেতে 180° দ্রাঘিমা রেখার কাছে আমরা গিয়ে পৌঁছাই, তখন স্থানীয় সময়ের ব্যবধান আবার একই রকমভাবে 12 ঘন্টা হয়। এই 12 ঘন্টা আর 12 ঘন্টা যোগ করে আমরা 24 ঘন্টা বা একদিন ধরে থাকি। অর্থাৎ ওই যে 180° দ্রাঘিমা রেখা, সেটা অতিক্রম করে যদি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাই আমরা, তাহলে আমরা একটা দিন আমাদের সময় থেকে একটা দিন কমিয়ে নিই, কারণ পূর্ব দিকে সময় বেশি ছিল। আর পশ্চিম গোলার্ধ থেকে যদি ওই দ্রাঘিমা রেখা অতিক্রম করে আমরা পূর্ব দিকে যাই, তাহলে আমরা আমাদের সময় থেকে একটা দিন বাড়িয়ে নিই, কারণ পূর্ব দিকে স্থানীয় সময় বেশি ছিল। এই জন্য তারিখের একটা পরিবর্তন হয় বলে এই রেখাটাকে আমরা আন্তর্জাতিক তারিখ রেখা বলে থাকি। ওদের 9-এর এইটুকুই আছে, এই অধ্যায়টাতে এইটুকুই আছে। তাও আমি একটুখানি একটু ছবি এঁকে আর একটুখানি করে দিই, বলে দিই। তো বুঝতে পারলে কোনটাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হচ্ছে, কেন বলা হচ্ছে, গ্রিনিচের প্রামাণ্য সময় কেন বলা হচ্ছে, সেটা কেন ইম্পর্টেন্ট, এবং কিভাবে কোন একটি স্থানের অবস্থান নির্ণয় করতে হয়, যেটা ম্যাম বলছিলেন, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ যে আমরা কোথায় আছি সেটা সেটাই। এবার এই যে কোথায় আছি এটা জানার জন্য আমাদের যে অক্ষরেখা দ্রাঘিমা রেখার বিষয়টাকে মাথায় রাখতে হবে। সেই অক্ষরেখা দ্রাঘিমা রেখার ব্যাপারটাকে আমি একটুখানি এঁকে বুঝিয়ে দিই, কারণ এইটার আঁকাটা খুব গুরুত্বপূর্ণ। এমনিতেই তোমরা জানো যে ভূগোলে যে কোনো প্রশ্নের উত্তর দিতে গেলে ছবি একেবারে আবশ্যিক, ছবিটা আবশ্যিক। ছবি ছাড়া তোমার লেখাটা সম্পূর্ণ হলো না, বা তুমি পুরো নম্বরটাও পেতে পারলে না। সেক্ষেত্রে
মানে ওই রকমভাবে খুব যে সুন্দর করে খুব পারফেক্ট করে ছবি আঁকতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। মোটামুটিভাবে যেটা তুমি বোঝাতে চাইছো, যে বিষয়টা তুমি বোঝাতে চাইছো সেটা মোটামুটি বোঝাতে পারলেই হলো। এই যে পৃথিবী আঁকলাম সেটা দেখো পুরোপুরি গোল হয়নি বা পৃথিবীর আকারও হয়নি, কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর জন্য যেভাবে এঁকেছি তাতে হয়তো তোমরা বুঝতে পারছো। এই যে গোল যে পৃথিবী তার ঠিক মাঝখান বরাবর আছে নিরক্ষরেখা। নিরক্ষরেখার অক্ষাংশ হচ্ছে 0 ডিগ্রি। নি মানে হচ্ছে কিছু নেই, 0, অক্ষ মানে হচ্ছে অক্ষাংশ। তাহলে মানে যে অক্ষরেখার মান নেই অর্থাৎ 0 ডিগ্রি তাকে আমরা নিরক্ষরেখা বলে থাকি। এই রেখাটার আরেকটা নাম আছে, সেটা হলো বিষুব রেখা। বিষুব কথার মানে হলো সমান দিন আর সমান রাত, অর্থাৎ এই রেখার উপর সূর্য প্রায় সারা বছর লম্বভাবে পড়ার জন্য এখানে প্রায় সারা বছরই 12 ঘন্টা দিন আর প্রায় 12 ঘন্টা রাত থাকে, তাই এই রেখাটার নাম হলো বিষুব রেখা। এই যে নিরক্ষরেখা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অক্ষরেখা পৃথিবীর ক্ষেত্রে, এবং তোমরা জানো যে পৃথিবীর আকার যেহেতু মাঝখানটা একটু স্ফীত, তাই এই নিরক্ষরেখা সবচেয়ে বড় অক্ষরেখা। এই নিরক্ষরেখাকে তাই মহাবৃত্ত বলে। মহাবৃত্ত মানে সবচেয়ে বড় বৃত্ত। পৃথিবীর উপর যতগুলো বৃত্ত আমরা কল্পনা করি, যে অক্ষরেখাগুলো কল্পনা করি, তার মধ্যে এই নিরক্ষরেখা হলো সবচেয়ে বড় বৃত্ত, তাই একে আমরা মহাবৃত্তও বলে থাকি। এই নিরক্ষরেখা ছাড়াও পৃথিবীর উপর আমরা আরও কতগুলো গুরুত্বপূর্ণ অক্ষরেখা কল্পনা করি, যেমন 23.5 ডিগ্রি উত্তর যে অক্ষরেখাটা তার নাম কর্কট ক্রান্তি রেখা। আবার 23.5 ডিগ্রি দক্ষিণ যে অক্ষরেখাটা সেটার নাম মকর ক্রান্তি রেখা। তেমনিভাবে 66.5 ডিগ্রি উত্তর যে অক্ষরেখা সেটার নাম সুমেরু বৃত্তীয় রেখা। আর 66.5 ডিগ্রি দক্ষিণ যে অক্ষরেখাটা সেটার নাম কুমেরু বৃত্তীয় রেখা। সেরকমভাবে ঠিক ওপরে একদম যেটা অক্ষরেখার পরিধি একদম প্রায় শূন্য হয়ে গেছে, বিন্দুতে পরিণত হয়েছে, সেটা হলো 90 ডিগ্রি উত্তর সুমেরু বিন্দু, আর দক্ষিণে আছে 90 ডিগ্রি দক্ষিণ কুমেরু বিন্দু। এই কয়েকটা অক্ষরেখা আমাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও প্রতি 1 ডিগ্রি অন্তর অন্তর অক্ষরেখা কল্পনা করে থাকি, সেরকমভাবে 1 ডিগ্রি অন্তর অন্তর দ্রাঘিমা রেখাও আমরা কল্পনা করে থাকি। আমাদের ঘড়ির কাঁটার মতো, ঘড়ি যেমন 1 ঘন্টা ঘড়িতে 1 ঘন্টায় হয় 60 মিনিটে এবং 1 মিনিট হয় 60 সেকেন্ডে, সেরকমভাবে 1 ডিগ্রি অক্ষরেখার ভেতরে মধ্যে দুটো 1 ডিগ্রি অন্তর যে অক্ষরেখা কল্পনা করা হয় তাদের মধ্যে যদি 60টা ভাগে ভাগ করা হয়, তার একটা ভাগকে 1 মিনিট বলে, এবং ওই 1 মিনিটের ব্যবধানকে যদি আবার 60 ভাগে ভাগ করা হয় তাহলে সেই একটা ভাগকে 1 সেকেন্ড বলে। ঠিক সেরকমভাবে দ্রাঘিমার ক্ষেত্রেও ডিগ্রি, মিনিট, সেকেন্ড এইভাবে আস্তে আস্তে ছোট হয়ে ব্যবধানটা কমতে শুরু করে। এইভাবে আমরা কোনো দ্রাঘিমা রেখা বা অক্ষরেখা কল্পনা করে কোনো স্থানের অবস্থান নির্ণয় করে থাকি। এ তো গেল আমাদের গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলো। একটু গুরুত্বপূর্ণ দ্রাঘিমা রেখাগুলো বলে দিই। এই যদি আমাদের পৃথিবী হয়, এই উপরে 90 ডিগ্রি উত্তর সুমেরু বিন্দু আর দক্ষিণে 90 ডিগ্রি দক্ষিণ কুমেরু বিন্দু। এই উত্তরে সুমেরু বিন্দু থেকে দক্ষিণে কুমেরু বিন্দু পর্যন্ত যদি একটা রেখা আমরা কল্পনা করে থাকি, পূর্ব থেকে মানে পশ্চিম দিকে এই দ্রাঘিমা রেখাগুলো বিস্তৃত আছে, সেই রকম 90 ডিগ্রি উত্তর থেকে 90 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত যে রেখাটাকে কল্পনা করে থাকি তাকে আমরা মূল মধ্যরেখা বলি। এই মূল মধ্যরেখার পূর্ব দিকের অংশটাকে পূর্ব গোলার্ধ আর পশ্চিম দিকের অংশকে আমরা পশ্চিম গোলার্ধ বলি। এবং যেহেতু আমাদের পৃথিবী গোল, তাই পূর্ব দিকের অর্ধেক গোলাকার অংশ এবং পশ্চিম দিকের অর্ধেক গোলাকার অংশ গিয়ে একসঙ্গে মিলিত হয়ে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা তৈরি করে, যেটা একটাই রেখা। যেই রেখাটা
কে আমরা আরও একরকম নাম দিয়েছি, এটাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে। এই যে রেখাটা 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা, সেই রেখা থেকে 0 ডিগ্রি মূল মধ্যরেখা থেকে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা পর্যন্ত পূর্ব দিকে 179টি দ্রাঘিমা রেখা কল্পনা করা থাকে 1 ডিগ্রি অন্তর। সেরকমভাবে পশ্চিম গোলার্ধেও একইভাবে 179টি দ্রাঘিমা রেখা কল্পনা করা থাকে। অর্থাৎ সমগ্র পৃথিবীতে 360টা দ্রাঘিমা রেখা আমরা কল্পনা করে থাকি 1 ডিগ্রি অন্তর অন্তর। এছাড়া এই যে দ্রাঘিমা ও সময়ের সম্পর্কের উপর ভিত্তি করে কিছু খুব সহজ তোমাদের অঙ্ক করতে হয়, যে অঙ্কটা একেবারেই মানে করতেই হবে এরকম কোনো কথা নেই, অপশান থাকে সবসময়। যদি তোমরা বুঝতে পারো যে অঙ্কটা সোজা করতে পারবে তোমরা, তাহলে তোমরা অ্যাটেন্ড করতে পারো, কারণ অঙ্কে একদম মানে সঠিক নম্বর পাওয়া যায় সেখানে। আর যদি অঙ্ক তোমাদের কাছে কঠিন লাগে তাহলে সেই অঙ্কটা তোমরা মানে ছেড়ে দিয়ে অন্য প্রশ্নের উত্তরও তোমরা করতে পারো। আমাদের কাছে মোটামুটি আর সময় আছে প্রায় 10 মিনিট মতন, তো আমরা কি একটুখানি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব? হ্যাঁ 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 10 মিনিট মতো সময় পাবে ওরা। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায় থেকে আসে বা আসতে পারে, সেটা হলো অক্ষরেখা কাকে বলে? অক্ষরেখার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। অক্ষরেখা কাকে বলে বলতে গেলে বলতে হবে কি, যে নিরক্ষরেখার উত্তরে বা নিরক্ষরেখার দক্ষিণে যে সমস্ত পূর্ণবৃত্ত রেখা আমরা কল্পনা করি সেগুলোকে আমরা অক্ষরেখা বলে থাকি। অক্ষরেখাগুলোর কৌণিক মাপ 360 ডিগ্রি, সবগুলো অক্ষরেখাই পূর্ণবৃত্ত, একমাত্র সুমেরু বিন্দু আর কুমেরু বিন্দু ছাড়া। এছাড়া এই অক্ষরেখাগুলো পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। উত্তর গোলার্ধে পূর্ব থেকে পশ্চিমে এরকম 89টি অক্ষরেখা আমরা কল্পনা করে থাকি, এবং পশ্চিম গোলার্ধে আমরা এরকম 89টি অক্ষরেখা কল্পনা করে থাকি। এই একটা অক্ষরেখায় কিন্তু স্থানীয় সময় একরকম হয় না, যেহেতু এই রেখাগুলো পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত এবং আমাদের পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, তাই একই অক্ষরেখা সব জায়গায় কিন্তু একই সময় সূর্যোদয় বা সূর্যাস্ত হয় না। সেই কারণে স্থানীয় সময় কিন্তু একই রকম থাকে না। কিন্তু জলবায়ু বা দিন রাত্রির হ্রাস বৃদ্ধি এই ব্যাপারটা একই অক্ষরেখায় একই রকম থাকে। এটা হচ্ছে অক্ষরেখার বৈশিষ্ট্য, এই সবচেয়ে গুরুত্বপূর্ণ অক্ষরেখার বৈশিষ্ট্য। আর দ্রাঘিমা রেখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো দ্রাঘিমা রেখা কাকে বলে? দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দ্রাঘিমা রেখা কাকে বলে বললাম তোমাদের একটু আগে, সেটা হলো সুমেরু বিন্দু এবং কুমেরু বিন্দুকে যোগ করে পৃথিবীর ওপর অর্ধবৃত্তাকারে কতগুলো রেখা আমরা কল্পনা করে থাকি। এই রেখাগুলো উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত। এই রেখাগুলোকে আমরা দ্রাঘিমা রেখা বলে থাকি। এই রেখাগুলো কোনোটাই পূর্ণবৃত্ত নয়, সবগুলোই অর্ধবৃত্ত। যেহেতু আমাদের পৃথিবী গোল, তাই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা এবং 0 ডিগ্রি মানের মূল মধ্যরেখা, এই দুটো অর্ধবৃত্ত মিলে একটা পূর্ণবৃত্ত তৈরি করেছে। এই পূর্ণবৃত্তের পূর্ব দিকের অংশটাকে, পৃথিবীর পূর্ব দিকের অংশটাকে পূর্ব গোলার্ধ, আর পশ্চিম দিকের অংশটাকে আমরা পশ্চিম গোলার্ধ বলে থাকি। এবার দেখো, দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যের ক্ষেত্রে যখন আমরা বলবো যে এই রেখাগুলো অর্ধবৃত্ত এবং এই রেখাগুলো উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত, তখনই আমাদের কাছে আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এসে যাবে। সেটা হলো, যেহেতু আমাদের পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, তাই প্রত্যেকটা দ্রাঘিমা রেখায় একই সময় কিন্তু সূর্যোদয় সূর্যাস্ত হচ্ছে, এবং সেই জন্য স্থানীয় সময় প্রত্যেকটা দ্রাঘিমা রেখার অন্তর্গত সব জায়গাতেই স্থানীয় সময় একই হয়। কিন্তু একটা দ্রাঘিমা রেখার অন্তর্গত সব জায়গাতেই জলবায়ু বা দিন রাতের হ্রাস বৃদ্ধি কিন্তু একসময় হয় না, কারণ সুমেরু বিন্দু থেকে কুমেরু বিন্দু পর্যন্ত প্রত্যেকটা দ্রাঘিমা রেখাকে বিস্তৃত আমরা কল্পনা করে থাকি। সুমেরু বিন্দু কুমেরু বিন্দুতে প্রচণ্ড ঠান্ডা, কিন্তু সেই তুলনায় নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা কিন্তু অনেক বেশি। তাই স্থানীয় সময় এক হলেও, সূর্যোদয় সূর্যাস্ত এক হলেও, সেখানে ঋতু পরিবর্তন বা দিন রাতের হ্রাস বৃদ্ধি কিন্তু একই দ্রাঘিমার অন্তর্গত সব স্থানে একই রকম নয়। আর এই প্রত্যেকটা দ্রাঘিমা রেখা যেহেতু উত্তর সুমেরু বিন্দু থেকে দক্ষিণে কুমেরু বিন্দু পর্যন্ত বিস্তৃত, তাই এগুলো অর্ধবৃত্তাকারে আমাদের পৃথিবীর উপর অবস্থান করছে। এই দ্রাঘিমা রেখার উপর ভিত্তি করেই আমাদের সারা পৃথিবীর স্থানীয় সময় বলো, প্রমাণ সময় বলো, সবই এই দ্রাঘিমা রেখার উপর ভিত্তি করেই নির্ধারিত হয়ে থাকে।
তাহলে দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখা কাকে বলে, তাদের বৈশিষ্ট্য ছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা থেকে খুবই প্রশ্ন আসে, সেটা হলো অক্ষরেখা দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য। অক্ষরেখা আর দ্রাঘিমা রেখা কী এবং তাদের বৈশিষ্ট্য কী এটা বুঝতে পারলেই কিন্তু অক্ষরেখা দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্যগুলো তোমরা সহজেই করে ফেলতে পারবে। এবং পার্থক্যের ক্ষেত্রে একটা কলাম রাখবে বিষয় হিসাবে, কোন বিষয়ের পার্থক্য তোমরা করতে চাইছো। ধরো কৌণিক মাপের পার্থক্য করতে চাইছো, লিখতে চাইছো, বা আকৃতির পার্থক্য লিখতে চাইছো, বা স্থানীয় সময় নির্ধারণ ক্ষেত্রে পার্থক্য লিখতে চাইছো, তাহলে বিষয়টাকে একটা আলাদা কলামে রেখে তারপরে অক্ষরেখা দ্রাঘিমা রেখা দুটো আলাদা আলাদা কলামে রেখে এইভাবে তোমরা পার্থক্য যদি লিখতে পারো তাহলে খুব ভালো হয়। এরপরে আসি আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাদের ক্ষেত্রে, তোমাদের অধ্যায়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো তাপমণ্ডল। পৃথিবীর তাপমণ্ডলগুলোর পরিচয় দাও। পৃথিবীর তাপমণ্ডলের ছবি আমি একটু আগে এঁকেছি, দেখিয়েছি তোমাদেরকে। পৃথিবীর তাপমণ্ডল এর বিবরণ দিতে গেলে কিন্তু ছবিটা একদম আবশ্যিক, দিতেই হবে ছবিটা। এরপরে আসছে প্রতিবাদ স্থান এবং আন্তর্জাতিক তারিখ রেখা, দুটোই খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এই দুটো বিষয়ের উপর খুব বড় প্রশ্ন আসে না, সাধারণত ছোট প্রশ্নই এসে থাকে। এবং যেহেতু এই অধ্যায়টা তোমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, তাই আমরা যেহেতু কলকাতার কাছাকাছি থাকি, তাই কলকাতার দ্রাঘিমা কত, দ্রাঘিমার মান কত, কলকাতার অক্ষাংশ কত, কলকাতার প্রমাণ দ্রাঘিমার মান কত, ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত, এগুলো কিন্তু তোমাদেরকে একটু মনে রাখতে হবে। কারণ যে কোনো এই দ্রাঘিমা বা সময় সংক্রান্ত বা প্রতিবাদ স্থান সংক্রান্ত কোনো বিষয়ে উত্তর লিখতে গেলে যদি তোমরা উদাহরণ দিয়ে কলকাতা বা ভারতের উদাহরণ দাও, তাহলে সেটা কিন্তু তোমাদের উত্তরকে আরও অনেক বেশি পূর্ণতা দেবে, অনেক বেশি ভালো হবে। এছাড়া আছে আন্তর্জাতিক তারিখ রেখা। আন্তর্জাতিক তারিখ রেখা কোথায় বাঁকানো হয়েছে, কেন বাঁকানো হয়েছে তোমাদেরকে বললাম যে সেখানে স্থলভাগ থাকার জন্য স্থলভাগের উপর দিয়ে যদি আমরা কল্পনা করি তাহলে কি হবে, একটা স্থলভাগের উপর যদি ওই রেখাটা কল্পনা করি তাহলে সেই স্থলভাগের পশ্চিম দিকে একরকমের তারিখ থাকবে, পূর্ব দিকে একরকমের তারিখ থাকবে, সেটা ওই দেশটার পক্ষে খুবই বিপজ্জনক জিনিস। সেই জন্য স্থলভাগগুলোকে বাদ দিয়ে সেগুলোকে অতিক্রম করে এই রেখাটাকে জলভাগের উপর দিয়ে টানা হয়েছে বলে কোথাও কোথাও এই রেখাটাকে কিছুটা বাঁকানো হয়েছে। এছাড়া এই যে নিরক্ষরেখা বা কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা বা সুমেরু বৃত্তীয় রেখা, কুমেরু বৃত্তীয় রেখা, সুমেরু বিন্দু বা কুমেরু বিন্দু, এইগুলো যে বললাম এগুলোও খুব গুরুত্বপূর্ণ। এখন শুধু নবম শ্রেণীর ক্ষেত্রে নয়, এখন থেকে যত উঁচু ক্লাসে উঠবে তত এই গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলোর মান কিন্তু তোমাদেরকে একটু মনে রাখতে হবে। কারণ শুধু অক্ষরেখা বা দ্রাঘিমা রেখা বললে আমরা যতটা বুঝতে পারি, তার থেকে যদি কোনো পার্টিকুলার কোনো একটা নির্দিষ্ট কোনো একটা অক্ষরেখা বা নির্দিষ্ট কোনো একটা দ্রাঘিমা রেখা বলি, তাহলে সেইখানকার সেই অক্ষরেখার উপর স্থানগুলো আমরা মোটামুটিভাবে মনে রাখতে আমাদের মনে চলে আসবে, বা অক্ষরেখা দ্রাঘিমা রেখার যে ছেদবিন্দু, সেই ছেদবিন্দু থেকে সেই জায়গাটার আমরা অবস্থান নির্ণয় করতে পারবো। এটাও কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ দিক। এই অধ্যায়ের ক্ষেত্রে এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অক্ষরেখা দ্রাঘিমা রেখার ছেদবিন্দু যেটা, সেই বিন্দু থেকে আমরা সেই স্থানটার অবস্থান নির্ণয় করতে পারি। সেটা উত্তর গোলার্ধে হতে পারে, সেটা দক্ষিণ গোলার্ধে হতে পারে, সেটা পূর্ব গোলার্ধে হতে পারে, সেটা পশ্চিম গোলার্ধে হতে পারে। আমরা আমাদের পৃথিবীকে এই কাল্পনিক রেখাগুলোর উপর ভিত্তি করে মোটামুটি 4টে অংশে ভাগ করে থাকি। একটা হলো নিরক্ষরেখার উত্তর দিকের অংশটাকে আমরা উত্তর গোলার্ধ বলি, নিরক্ষরেখার দক্ষিণ দিকের অংশকে দক্ষিণ গোলার্ধ বলি, আর মূল মধ্যরেখার পূর্ব দিকের অংশকে পূর্ব গোলার্ধ বলি, আর মূল মধ্যরেখার পশ্চিম দিকের অংশকে আমরা পশ্চিম গোলার্ধ বলি। সেক্ষেত্রে আমাদের ভারত কোন কোন গোলার্ধে অবস্থিত তোমরা নিশ্চয়ই নির্ধারণ করতে পারবে। একটা হলো নিরক্ষরেখার উত্তর দিকে যেহেতু আছে আমরা উত্তর গোলার্ধের অধিবাসী, আর একটা হলো মূল মধ্যরেখার পূর্ব দিকে যেহেতু আমরা আছি তাই আমরা পূর্ব গোলার্ধেরও অধিবাসী। তাহলে একই সাথে আমরা দুটো গোলার্ধের অধিবাসী। এরকমভাবে পৃথিবীর প্রত্যেকটা দেশের প্রত্যেকটা স্থানের অধিবাসীরাই দুটো গোলার্ধে অবস্থান করে, একটা উত্তর গোলার্ধ বা দক্ষিণ গোলার্ধ, একটা হলো পূর্ব গোলার্ধ বা পশ্চিম গোলার্ধ।
এবারে যে স্থানের অবস্থানের কথা বলা হচ্ছিল ম্যাম, যেটার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ সেটা তো আপনি বললেন যে যখন তোমরা ওই যেখানে আমাদের মধ্যরেখা এবং অক্ষরেখাগুলো পরস্পরকে ছেদ করছে সেই ছেদ বিন্দু থেকে যখন কোনো একটি স্থানের অবস্থান আমরা নির্ণয় করতে পারছি, মূলত এই বিষয়টা তোমাদেরকে শেখানোর জন্যই কিন্তু এই চ্যাপ্টারটা, যেটা ভবিষ্যতে তোমাদের সব জায়গাতেই কাজে লাগবে। কারণ আমরা যাই পড়ি না কেন, ভূগোলের যে স্তরেই যাই না কেন, আমরা মূল মধ্যরেখা বা আমাদের নিরক্ষরেখাকে বাদ দিয়ে তো কিছু নয়, বা অক্ষাংশ দ্রাঘিমাংশকে বাদ দিয়েও কিছু নয়, সেটা যেটাই পড়তে যাই না কেন। যে কোনো জিনিসই পড়তে গেলে ভূগোলের ভূগোলের ক্ষেত্রে এই জিনিসটা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু একটা কথা তোমাদের মানে মনে রাখতে হবে যে কোনো রেখাগুলোই কিন্তু পৃথিবীর উপরে পেন্সিল দিয়ে বা পেন দিয়ে যেমন আমি আঁকলাম বা তোমরা আঁকবে সেরকমভাবে কিন্তু আঁকা নেই কোনোটাই, সবগুলোই আমরা কল্পনা করে নিয়েছি। কারণ আমাদের সুবিধার্থে, আমাদের সময় গণনার সুবিধার জন্য, আমাদের অবস্থান নির্ণয় সুবিধার জন্য সবটাই আমরা কল্পনা করে নিয়েছি। কোনো রেখাই কিন্তু পৃথিবীর উপর আঁকা নেই, এটা কিন্তু তোমাদের সবসময় মনে রাখতে হবে। সেটা নিরক্ষরেখাই হোক, সেটা মূল মধ্যরেখাই হোক, সেটা যে কোনো দ্রাঘিমা রেখাই হোক বা যে কোনো অক্ষরেখা, সব রেখাগুলোই কিন্তু কাল্পনিক রেখা। আমরা আমাদের সুবিধার জন্য এই রেখাগুলোকে কল্পনা করে নিয়েছি। এবং এই যে তোমরা নিশ্চয়ই গ্লোব দেখেছো, স্কুলে হোক বা বাড়িতেও অনেকের আছে, গ্লোব দেখেছো। এই যে গ্লোবটা তৈরি হয় সেটা কতগুলো অক্ষরেখার দ্রাঘিমা রেখার একটা জালিকার উপর একটা ছবি আটকে দিয়ে সেটা গ্লোবটা তৈরি হয়। তাহলে অক্ষরেখা দ্রাঘিমা রেখাগুলো সেখানেও কিন্তু কাল্পনিক, কতগুলো অক্ষরেখা আর দ্রাঘিমা রেখা জাল দিয়ে একটা জালিকা তৈরি করা হয়, যাকে আমরা পৃথিবীর একটা অবয়ব বা আকৃতি বলি, যেটার উপর গ্লোবটা দাঁড়িয়ে আছে। কারণ আজকে যদি এই কাল্পনিক অক্ষরেখাগুলো বা দ্রাঘিমা রেখাগুলোকে কল্পনা না করা হতো, যেটা ম্যাম বললেন, সত্যি সত্যি এরকম তো কেউ পেন্সিল বা পেন দিয়ে এঁকে দেয়নি, কিন্তু সেটা না হলে এই যে আমরা বছরের হিসেব করছি, সময়ের হিসেব করছি, কোথায় কোন সময় হচ্ছে, আমরা আজকে এখানে ঘড়িতে দেখে বলছি যে এতটা বাজছে, কিন্তু যখন বাংলাদেশে যাব সময়টা আধা ঘন্টা পিছিয়ে যাবে, যখন পাকিস্তানে যাব সময়টা আরো আধা ঘন্টা চেঞ্জ হয়ে যাবে। এই যে বিষয়গুলো হয়, এটা কোনোটাই কিন্তু সম্ভব হতো না। মানে বছরের হিসেব থেকে শুরু করে দিন রাত্রির পার্থক্য কি করে করছি, কোনটা কত তারিখ, কটা বাজছে, কোনোটাই আমরা নির্ধারণ করতে পারতাম না। কোনোটাই নির্ধারণ করতে, সবটাই এই আমাদের এই কাল্পনিক রেখাগুলোর আছে বলেই আমরা এই সবগুলোকে নির্ধারণ করতে পারছি। মানে এটা শুধুমাত্র যে তোমাদেরকে নম্বর পেতে হবে বলে তোমরা পড়বে মুখস্থ করবে সেটা না, ভবিষ্যতে বহু কাজে লাগবে। এবং এই বেসিক জিনিসগুলো কিন্তু হতো না যদি না আমরা এই কাল্পনিক রেখাগুলোকে কল্পনা করতে পেতাম। তো এরকম একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার আজকে তোমাদেরকে পড়ানো হলো। ম্যাম তোমাদেরকে বললেন কোথায় ছবি আঁকতে হবে, কেন ছবি আঁকাটা গুরুত্বপূর্ণ সেটাও ম্যাম বললেন। এবং এমন না যে তোমাকে একেবারে পারফেক্ট একটা পিকচার ড্র করতে হবে, যেন বুঝতে পারো বিষয়টা, যাতে বোঝাতে পারো তুমি, মানে তোমার যে বৃত্তটা তুমি আঁকবে সেটা যেন পৃথিবীর মতো দেখতে হয়, আর যে রেখাগুলো তুমি আঁকবে সেগুলো যেন দেখে মনে হয় যে এটা নিরক্ষরেখা বা এটা মূল মধ্যরেখা, এটা অক্ষরেখা বা এটা দ্রাঘিমা রেখা, এটা বুঝলেই হবে। বা আমরা যে উষ্ণমণ্ডলগুলোর কথা ম্যাম বলছিলেন, সেগুলো যদি তুমি বোঝাতে পারো সেইটাই কিন্তু যথেষ্ট। এবং দেখবে তোমাদের তো খুব বেশি এখন বড় নম্বরের প্রশ্ন আসে না, ছোট বা ম্যাক্সিমাম 5 নম্বর থাকলেও সেটা 2+3 এরকম ভাগ করে দেওয়া হয়, তোমাদের নম্বর স্কোর করতে কিন্তু কোনো সমস্যা হবে না। এরপরও যদি তোমাদের মনে করো যে তোমাদের আবার দেখা প্রয়োজন আছে, ইউটিউবে যাবে, এডুকেশন অনলাইন সার্চ করে আজকের অনুষ্ঠানটা তোমরা আবার দেখতে পাবে। সুজন্যা ম্যামকে অনেক ধন্যবাদ, ম্যাম এলেন এবং তোমাদেরকে এত সুন্দর করে পড়ালেন। পরে নিশ্চয়ই ম্যামকে আবার আমরা পাবো। আজকে এডুকেশন অনলাইন এখানেই শেষ করবো। তোমরা সবাই খুব ভালো থেকো।